উনি নিজেই একটু পরে বলছে ধরে নিলাম 87% না হয় বাদই দিলাম, অর্থাৎ ওনার জরিপের ফলাফল সম্পর্কে ওনার প্রচণ্ড সন্দেহ, এটা তিনি নিজেই বলে গেলেন। আমি ওনার ওইটা নিয়ে আমার কোনো ইয়া নেই, আমার বক্তব্য হলো এইটা ওনার কথার প্রেক্ষিতে যে যদি এই মানুষগুলোর প্রতি এটা থাকে এবং সমাজে আসলেই এটা চলমান ওনার কথা অনুসারে বা ওনার জরিপের ফল অনুসারে, দেশে তো একটা সরকার আছে, তাহলে এইসব মানুষগুলোকে ধরছে না কেন? অনেকে এই কথাটা বলে থাকেন যে বিএনপির রাজনীতি নিয়ে এখনই আলোচনা কেন, বিএনপি তো এখনো ক্ষমতায় নেই। তো বিষয়টা হলো এরকম যে মানুষ আসলে সেই দলটাকে নিয়ে আলোচনা করে যে দলটার উপর তারা ভরসা করতে চায়। যেমন ধরেন ছোটোখাটো অনেক দল আছে, কিন্তু সিপিবি, বিপ্লবী আপনার ওয়ার্কার্স পার্টি, এদের নিয়ে কিন্তু আলোচনা করে না কেউ। আলোচনা করার মতো কাজ তারা করে না, করে কিন্তু আলোচনাটা নাই কেন, কমন আলোচনা নাই এই কারণে যে তাদের উপর মানুষ এখন ভরসা করে নেই। মানুষ এই মুহূর্তে ভাবতে শুরু করেছে যে সরকার অনেক কিছু করছে, আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার পেছনে সরকারের মানে ভূমিকা নিয়ে মানুষ আলোচনা করবে, সরকারের কী পেলাম, কী পাওয়া উচিত ছিল, এগুলো যেমন বলে। ঠিক উল্টো দিকে মানুষ ভাবে আগামীতে হয়তো রাষ্ট্র ক্ষমতায় যদি নির্বাচন ঠিকঠাক মতো হয়, যে দলগুলো আসবে অথবা যে দলটা আসবে, আপনি যদি দু একটা দলের শর্ট লিস্ট করেন তার মধ্যে বিএনপিকে রাখতেই হবে আপনাকে। এই যে বিএনপি এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য বিএনপি কী করছে অথবা বিএনপি কী করতে পারে এগুলো নিয়ে কিন্তু মানুষ চিন্তা করে। এখন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ চলে যাওয়ার পর মানে বাস্তবতা যেটা মাঠ পর্যায়ের যে বাস্তবতাটা সেখানে হলো যে অনেকেই বলে দেখবেন বলছে যে আগে যে চাঁদাবাজিগুলো, যে অন্যায় অত্যাচারগুলো আওয়ামী লীগ দলটা করতো অথবা আওয়ামী লীগ নামধারীরা করতো, সেই চাঁদাবাজি কিন্তু বন্ধ হয় নাই, কেবলমাত্র চেহারা পরিবর্তন হয়েছে। চাঁদাবাজিটা হচ্ছে অন্য লোক করছে। কারা করছে? আমি নিজেই আমার চ্যানেলের এর মধ্যে একটা আপনার এই ধরনের একটা জরিপ দিয়েছিলাম যে এটা কারা করছে, এটা কি বিএনপি অথবা বিএনপির অনুসারীরা করছে, বিএনপির নামধারীরা করছে, নাকি আওয়ামী লীগ করছে, নাকি জামাত করছে। সেখানে আমি দেখেছি 87% লোক বলছে এটা বিএনপি লোকজন করছে। অনলাইন জরিপ, অনলাইন জরিপ। একটা বিষয় যে অনলাইনে এখন অনেক সময় দেখি মানে বিগত দিনগুলোতে, এবং আপনি ভালো জানবেন যে ধরেন আপনি একটা স্ট্যাটাস দিলেন, কমেন্টস দিলেন, ভালো না লাগলো, অনেক ফেক অ্যাকাউন্ট, বট অ্যাকাউন্ট এসে এখানে কমেন্টস করে, করে, এবং সেটা আওয়ামী লীগ তার যেই গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এবং তারা করেছিল, শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে অভিযোগ আছে, বিএনপির বিরুদ্ধে খানিকটা কিছু কিছু এই অভিযোগ আছে, সেগুলোর কোনো প্রভাব আছে কিনা? পড়তে পারে। ওকে, আমি এখানে এই ধরনের একটা প্রভাবের কথা মাথাও রাখি। একটা আলোচনা অনেকেই করছেন যে বিএনপিকে একটু আন্ডারমাইন করবার জন্য বিএনপির একদা মিত্ররাই প্রচার প্রপাগান্ডা অনেক বেশি চালাচ্ছে। সেটা খুবই হচ্ছে, সেটাও হচ্ছে, এবং তারাই বেশি প্রভাব বিস্তার করছে। তারা মানুষের মধ্যে এই ধরনের একটা ধারণা ছড়িয়ে দিচ্ছে যে বিএনপির আদাবাজি করছে, আওয়ামী লীগ তো করেই গেছে, এখন তো আমরা ছাড়া আর কোনো শক্তি নেই। এটাও হচ্ছে। আমি সব কিছুকে মাথায় রেখেও বলছি এখানে এরর থাকবে, আমি তাও রাখছি এররগুলো। তারপরেও আমি বলছি যে এই ফিগারটা যদি 50 আপে হয়ে যায় সেটাও কিন্তু অ্যালার্মিং। ইভেন ইফ ইট ইজ 25-30 তাও অ্যালার্মিং, অফ কোর্স, তবে অ্যালার্মিং। আমি সেটাই বলছি। এখন প্রশ্ন হচ্ছে যদি অ্যালার্মিং নাই হতো তাহলে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তাদের ব্যাপারে বারবার সাবধান করতো না। তারেক রহমানকে আমি বারবার শুনেছি উনি বলেছে এদের সম্বন্ধে সাবধান হন, এবং এদেরকে নাম জানা মাত্র তাদেরকে উনি বহিষ্কার করতেছেন। কেন করতেছেন? কিছু ঘটছে বলেই তো করছেন। আচ্ছা, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উনি এই যে কাজগুলি করছেন এর কোনো ইতিবাচক প্রভাব কি মানে প্রত্যন্ত অঞ্চলে পড়ছে কিনা? আনফর্চুনেট অ্যান্সার হলো না, পড়ছে না। তারা শুনছে না এদের কথা। এই কারণে শুনছে না যে একটা জিনিস দেখেন, বিএনপি যে সমস্ত ব্যবস্থা নিয়েছে আমি মনে করি ভালো ব্যবস্থা। কোনো কোনো জায়গায় এমনও হয়েছে নিজের লোকের বিরুদ্ধে তারা মামলা করেছে, মামলা করে তারা ধরিয়ে দিয়েছে। তো এটা অনেক বড় একটা ঘটনা। তো এটা বাংলাদেশে এই ধরনের ঘটনা তো সাধারণত হয় না, কিন্তু তারা করেছে। কিন্তু তারপরেও হচ্ছে না কোনো, তারপরেও মাঠ পর্যায়ে থেকে আমি ইতিবাচক খবর পাচ্ছি না কেন? এর কারণটা আমি বলি। এর কারণটা হলো কি, উনি বলছেন কিন্তু ওনারা কি বলছেন, এই উনি এবং ওনাদের মধ্যে যে দূরত্বটা, এটি হলো মূল সমস্যাটা এখানে হচ্ছে। বাংলাদেশে একটা রাজনীতি কিন্তু অনেক আগে থেকে চলে আসছে, সেটা হলো দলের মধ্যে দল, যে তুমি আওয়ামী লীগ করো অথবা তুমি বিএনপি করো
তুমি কোন ভাইয়ের সঙ্গে আছো, মানে কোন ভাই তোমার মানে গার্জিয়ান। এরকম গার্জিয়ান কিন্তু বিএনপির মধ্যেও আছে। এটা এটা একদম ওপেন, এটা সবাই জানে কে কোন দিকে, কে কোন লাইনে, কার লাইন কে ফলো করছে আছে। কিন্তু যে কারণে এক ভাইয়ের লোক কিছু করলে আরেক ভাইয়ের লোক অথবা কেন্দ্রীয় তার প্রতি কোনো অ্যাকশন নিতে পারছে না। আপনি মনে করেন একটা বড় দল, যত বড় দলই হোক না কেন, উপজেলা পর্যায়ে কী হচ্ছে এটা কি জেলা পর্যায়ের লোকজন জানে না? জেলা পর্যায়ে কী হচ্ছে এটা কি কেন্দ্রের লোক জানে না? জানে, কিন্তু কিছু করতে পারে না। এই যে চেইনটা, এই চেইনটা এখন দুর্বল হয়ে গেছে বিএনপির, এবং দুর্বলের কারণে যে এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন মাঠে নাই। দুর্বল, কমান্ড নেই, কমান্ড ওটা নাই, এই কারণে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন মাঠে নাই। মানে তারেক রহমান এখন ভিজিবল কিন্তু টাচেবল না। ওনাকে আমি দূরের থেকে দেখি, কিন্তু ওনাকে আমি স্পর্শ করতে পারি না, মানে আমার স্পর্শের দূরত্বে নেই। তো দলের মধ্যে এটা কিন্তু একটা মানে গত যখন আওয়ামী লীগ আমলে উনি যতটুকু প্রভাব বিস্তার করতেন তার দলের লোকের মধ্যে, এখনও ঠিক ততটুকুই করেন। কিন্তু তা কেন করবেন? এটা তো আর বেশি করা মানে প্রয়োজন ছিল। সেই জায়গাটাতে আমি মনে করি একটু দুর্বলতাটা আছে, এবং আলোচনাটা বিএনপিকে নিয়েই হবে আগামীতে, আরও বেশি বেশি হবে। আমি মনে করি, আমি যদিও আমি নিজে বিএনপির সমর্থকও না, বিএনপি করিও না, তারপরে আমি মনে করি সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে, কারণ আমাদের হাতে ভরসার দল কিন্তু খুব বেশি নাই। আমরা কিন্তু কয়েকটা দলকে নিয়ে আমাদের ভবিষ্যৎ চিন্তা করতেছি, আমাদের ভবিষ্যৎ কার হাতে থাকবে। তো আমি এখানে আশা করি, আমি প্রত্যাশা করি যে উনি দ্রুত দেশে আসবেন, এবং উনি আর কিছু না, উনি যদি খালি পুরো দেশটাকে একবার ঘুরে আসেন, ওনাকে মিটিং করতে হবে না ভাই, আপনি খালি ঘুরে আসেন, দেশের প্রত্যেকটা উপজেলা খেলে একটা ঘুরে আসেন, আপনি কিছু চাইতেও হবে না, আপনি দেখবেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। দলের ওই সমস্ত ধান্দাবাজ তখন দৌড়ে পালাবে, তারা ভাববে যে না এসে পড়ছে, আমার দল চলে আসছে। এখন তো মানে ওই মানে আওয়ামী লীগ আমলে যে দলের যে অবস্থা, এখন তো সেই অবস্থায় আছে, কিন্তু সেই অবস্থার অবসান হওয়া দরকার। আপনি বলছেন হি ইজ দ্য পার্টি। হি সার্টেনলি হি ইজ দ্য পার্টি। ওকে, আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলবো, যেমন আমি জনাব মাসুদ কামালের প্রতি আমি সম্মান প্রদর্শন করি, এই কথাটা এইভাবে বলছি। তিনি তার একটা জরিপের রেফারেন্স দিয়েছেন, এটা সম্পর্কে আপনি একটু প্রশ্নও করেছেন দুই একটা। আমাদের দেশে জরিপ, অনলাইন জরিপ, পত্রিকা, অনলাইন, এগুলোর সীমাবদ্ধতা, এগুলোর গ্রহণযোগ্যতা কতটুকু, মোটামুটি আমাদের সকলের কাছে, দেশের নাগরিক যারা আমরা, আমাদের কাছে এটা পরিষ্কার। একটা লোক দেখেন, আপনি এই টেলিভিশনের চ্যানেল আইতে যখন আমরা আগে কথা বলতাম, তখন একটা রিডিং উঠত যে আমি কত পার্সেন্ট বক্তা যারা আমাদেরকে শুনছে, সমর্থন করছে, আর আমার প্রতিপক্ষ তাকে কত পার্সেন্ট লোক সমর্থন করছে। এটা নিয়ে কিন্তু নানা রকম বিতর্ক ওঠার কারণে আপনারা সেটা বন্ধ করে দিয়েছেন, এখন কিন্তু আর ওইটা উঠে না। তাহলে দেখেন, চ্যানেল আইয়ের মতো এত বড় একটা জায়গা, যারা বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করার চেষ্টা করে তাৎক্ষণিক রিডিংটা, সেখানেও তাদের মধ্যে একটা সন্দেহের তৈরি হয়েছে এই যে যাদের কথাগুলো নিয়ে আমরা এই যে একটা ডেটা দিচ্ছি বা প্রদর্শন করছি, সেটা কোয়েশ্চেনেবল। তাহলে এর বাইরে যারা সীমাবদ্ধ আওতা বা যোগ্যতার মধ্যে যারা কোনো, আপনি 87% লোক জনাব মাসুদ কামালের জরিপের লোকরা যদি বলে থাকে, উনি নিজেই একটু পরে বলছে, ধরে নিলাম 87% না হয় বাদই দিলাম, অর্থাৎ ওনার জরিপের ফলাফল সম্পর্কে ওনার প্রচণ্ড সন্দেহ, এটা তিনি নিজেই বলে গেলেন। আমি ওনার ওইটা নিয়ে আমার কোনো নেই, আমার বক্তব্য হলো এইটা ওনার কথার প্রেক্ষিতে, যে যদি এই মানুষগুলোর প্রতি এটা থাকে এবং সমাজে আসলেই এটা চলমান, ওনার কথা অনুসারে বা ওনার জরিপের ফল অনুসারে, দেশে তো একটা সরকার আছে, তাহলে এইসব মানুষগুলোকে ধরছে না কেন?